কেন দেখি নাই? কারণ কে ছিল এখানে? তাদেরই তো অনুগত, এবং শেখ হাসিনা। কারণ এগুলো তারা সমর্থন করে গেছে, নানানভাবে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। এবং ভারতীয় যে ইন্টেলিজেন্স, যেটা বলা হয়, এর কর্মকাণ্ড তো আমরা নানানভাবে দেখেছি, বিস্তৃতি এখানে কিভাবে হয়েছে, এবং কোনো কিছুই আমরা সেই দিন সুরাহা করতে পারি নাই। আর ওনারা কি বলতো, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, ভারত আছে তো আমরা আছি নাকি, আবার বলতো স্বামী স্ত্রীর সম্পর্ক। আবার উনি তো আরেক ধাপ উপরে গিয়ে বলল, আমরা সব কিছু দিয়েছি ভারতকে, বলেছে না? সব কিছু উনি নাকি দিয়েছে তো ঠিকই। যেই কারণে উনার পতনের পর ভারত এত গোসা হয়েছে আমাদের উপর, তাকে অফিসিয়ালি কোনো রাজনৈতিক আশ্রয় দেয় নাই, থাকার অনুমতি দিয়েছে। আর উনি ওখানে বসে কলকাঠি নাচছে, এবং শুধু দিল্লিতে বসে না, সারা পৃথিবী ব্যাপী তিনি ওখান থেকে বসে। আগে এটা বন্ধ করতে হবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করে সেটা বলবেন না আপনি? আপনি কোনো একটা ঘটনা ঘটলে প্রণয় ভার্মা মানে আমাদের ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে একটা কূটনৈতিক শিষ্টাচারের মাধ্যমে কিছু একটা করেন হয়তো, কিন্তু আমরা তো কোনো বলিষ্ঠ আওয়াজ দেখছি না। আমাদের দুর্ভাগ্য যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্বে নেয়, আপনি জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু প্রাইম মিনিস্টারের পরেই কিন্তু তার স্থান, হয়তো আসনে বসে একটু দূরে, হ্যাঁ, কিন্তু আপনি যখন বিদেশে যাবেন পররাষ্ট্রমন্ত্রী কিন্তু তখন সেকেন্ড ম্যান হয়ে যায়। তো আজকে আমাদের সেকেন্ড ম্যানের অবস্থা দেখেন, তার কোনো আওয়াজ টাওয়াজ হুমকি শুনেছেন কোথাও? আর ভারতীয়দের আওয়াজ দেখেন, কথাবার্তা দেখেন, আর কতগুলো মিডিয়া কি করতেছে সেখানে মিলে। আর আমাদের মিডিয়া আরো বেশি সোচ্চার হওয়া উচিত। বাইরে এখন আর ভয়ের কারণ কি? একসময় খুব ভয় ছিল, প্রেস ক্লাবে আমরা আসতে পারি নাই। এখানে ফরিদা ইয়াসমিন একজন ছিল, আমার কাগজি ভাইয়ের বন্ধু মানুষ, আরেকজন ছিল শ্যামল দত্ত। ওনারা কোথায় রে ভাই? হাসিনা পালাইছে বুঝছি, 350 এমপি পালিয়েছে, 70 জন মন্ত্রী উপদেষ্টা পাঠিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, কেউ নাই, জেলা পরিষদ সব পালিয়ে গেছে। তো আমার এখানে প্রেস ক্লাবের ওনারা কেন পালিয়ে গেলেন? তা এখন যদি বলেন যে শ্যামল পালিয়েছে হিন্দুর কারণে, এটা কি বলা ঠিক হবে? ওনাদের কর্মকাণ্ড জানেন কি? যদি কোনো অপোজিশনের কোনো মিটিং এখানে হতো, ওনারা তালিকা চাইতো যে আপনাদের মিটিংয়ে কারা কারা আসবে। ওই যে ক্যান্টনমেন্টে যাওয়ার সময় গেটে ধরে না, আপনি যদি নিমন্ত্রিত না হন তাহলে কেন আপনাকে কিন্তু ঢুকতে দেবে না। তা আমাদেরও হয়েছিল এখানে। এই যে বীর বিক্রম, জিজ্ঞেস করেন উনি কতবার এখানে অপদস্থ হয়েছে, পুলিশ কর্তৃক নিগৃহীত হয়েছে, এখানে মিটিং করে বেরোতে পারে নাই, ওনাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। প্রেস ক্লাবের সামনে মিটিং এ হয়ে বক্তৃতাও করতে পারে নাই, আধা বছর নিয়ে তুলে গেছে। অত্যাচার, নিপীড়ন, এরা কোথায় নিয়ে গেছিল আমাদেরকে? এরকম সব জায়গায় সমস্ত পেশাজীবী সংগঠনগুলো ধ্বংস করে দিয়েছে। বিএমএ বলেন, কি বলে আবার একটা কি বঙ্গবন্ধু চিকিৎসক পরিষদ বলেন, সুপ্রিম কোর্টে একটা আছে কি বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নীল দল, কোথায় না তারা এই ধরনের কাজগুলো করেছে। আমাদের পুরা সমাজ ব্যবস্থাটাকে বিভাজিত করে ফেলেছে। আজকে আমাদের সামনে বড় সুযোগ আসছে, আমরা মুক্তভাবে কথা বলতে পারছি। আগে তো আমরা কথা বলে বাড়িতে যেতে পারলাম না, রাস্তায় তুলে নিয়ে যেত, বা বাসায় গিয়ে টকটক আওয়াজ হইতো। দেখেন না 71 সনে যা করত, এই সরকারও সেই কাজগুলো করেছে। সুতরাং আজকে আপনাদেরকে সংগঠিত হবো, খুবই প্রয়োজন। বিএনপিকে সংগঠিত করা এটা আমাদের নৈতিক দায়িত্ব, এবং সেই দায়িত্ব হিসাবে আপনারা শত শত হাজারে হাজারে লাখে লাখে জাতীয়তাবাদী প্ল্যাটফর্মে সংগঠিত করেন, যেভাবে পারেন। কারণ আপনাদের উপর মানুষ আস্থা রাখতে চায়। আওয়ামী লীগ যেভাবে ধ্বংস করে গেছে, হিন্দু সম্প্রদায়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, বৌদ্ধ খ্রিস্টান সবাইকে মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তারা যারা
নেতা ছিল এইসব সংগঠনে, সবই ছিল দালাল। আমরা কোনো রাজনৈতিক দলের দালাল হব না, কিন্তু আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য দলের সাথে আমরা দর কষাকষি করব, রাজপথে আন্দোলন আমাদের করে যেতে হবে। আগামী দিনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমার মনে হয় খুবই ধীর গতিতে চলছে, এটা আমরা মানতে পারি না। আপনার গতি আরো বাড়াতে হবে। আপনি যে আমাদের এখানকার যে সমস্যাগুলো আছে, আপনার তো কোনো রাজনৈতিক শক্তি নাই, আমরাই তো, আমরা মিলেই তো তাকে সমর্থন দিচ্ছি, আমরাই আপনার শক্তি। আমাদের সাথে দূরত্ব বাড়াবেন না। রাজনৈতিক দলগুলোর সাথে ঘন ঘন বসবেন, প্রত্যেকটা ইস্যু নিয়ে। আপনি আমাদের ধর্মীয় সম্প্রদায়ের সাথে বসেন, ঘন ঘন বসেন, সাংবাদিকদের সাথে বসেন, আইনজীবীদের সাথে বসেন, শিক্ষক সমাজের সাথে, সব শ্রেণী পেশার লোকের সাথে বসেন। সুতরাং আপনি রাষ্ট্র পরিচালনায় যে কয়জনকে দায়িত্ব দিয়েছেন, আমাদের কাছে মনে হয়েছে সবাই সমানভাবে কাজ করতে পারছে না। এই কারণে অনেকে বলে এটা একটা এনজিওগ্রাম সরকার। তাহলে এটাকে আপনি আমাদের এক্সপার্ট বিশেষজ্ঞ লোকগুলো নেন, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, ওনাদের থেকে আপনি অ্যাডভাইস দিতে হবে। সবাইকে অ্যাডভাইজার করতে হবে না। হ্যাঁ, তো আমি যেহেতু এখন আজানের সময়, আমি আর কথা বাড়াবো না। সবচেয়ে বড় কথা, প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। তিনি দিক নির্দেশনা দেবেন। আশা করি আপনারা ভালো থাকেন। ভবিষ্যতে আবার দেখা হবে। আন্দোলন সংগ্রামের মাঠে আমাদের থাকতে হবে, সেটাই বড় কথা।